আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। আহ্বায়ক বাকের সদস্য সচিব জাহিদ। মধুর ক্যান্টিন ঘিরে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, দুপক্ষের হাতাহাতি। বিএনপির বর্ধিত সভা কাল, প্রাধান্য পাবে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি সহ ভবিষ্যৎ পরিকল্পনা। তৃণমূল নেতাদের মতামত শুনবেন তারেক রহমান। খেলাপি ঋণের রেকর্ড প্রায় ৩.৫ লাখ কোটি টাকা, ৩ মাসে বেড়েছে ৬০,০০০ কোটি, জানালেন গভর্নর। অর্থনীতির কামব্যাক মিরাকেল, দাবি শফিকুল আলমের। শিল্প কারখানায় গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনের। দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের চক্রান্ত, অভিযোগ ব্যবসায়ীদের। এবং রোজায় নির্ধারিত মূল্যে নিত্যপণ্য নিশ্চিতে সারা দেশে চলবে মোবাইল কোর্ট, জানালেন শিল্প উপদেষ্টা। ২.৫ গুণ বেশি খেজুর আমদানি, কেজিতে কমেছে ৪০ টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে দুই পক্ষের হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। দল গঠনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের তোপের মুখে ৮ সদস্য থেকে বাড়িয়ে ১২ সদস্যের কমিটি প্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠনের দল ঘোষণা নিয়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা। মধুর ক্যান্টিনে সমন্বয়ক আবু বাকের মজুমদার দল ঘোষণা নিয়ে যখন বক্তব্য শুরু করেন তখনই উত্তেজিত হয়ে ওঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি শিক্ষার্থীদের সাথে হট্টগোল বেঁধে যায়। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সমন্বয়করা ছাত্র সংগঠনের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। দল ঘোষণার এক পর্যায়ে হঠাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি, কমিটিতে তাদের পদবঞ্চিত করা হয়েছে। ছাত্র সংগঠনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলন করতে গেলে তাদের উপর চড়াও হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার আর সদস্য সচিব জাহিদ আহসান। অপরদিকে আব্দুল কাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। এই ছাত্র সংগঠনের কমিটিতে নতুন দুজনকে যুক্ত করে মোট ১২ সদস্যের কমিটি করা হয়েছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দলের নাম কি হতে যাচ্ছে, প্রতীকী বাকি, এমন নানা আলোচনা এখন রাজনৈতিক অঙ্গন আর সাধারণ মানুষের মনে। এমন প্রশ্নের উত্তর মিলবে আগামী শুক্রবার জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশ থেকে। এটেন বাংলাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান, নাম বা প্রতীক যাই হোক, দেশপ্রেম আর জনগণই হবে এই দলের প্রধান শক্তি। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দীর্ঘ ১.৫ যুগের স্বৈরশাসনের পতনের পর নতুন আশায় বুক বাঁধে গোটা দেশ। সেই আশার সারথি হয়ে দেশবাসীকে নতুন স্বপ্ন দেখাতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শেখ হাসিনা বিরোধী গণ আন্দোলনের নায়কদের নেতৃত্বে ছাত্র নাগরিকদের বহুল আলোচিত নতুন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি। এরই মধ্যে নতুন এই দলের নেতৃত্ব দিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের অন্যতম এই যোদ্ধার উপরেই ভরসা রাখছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চোখের সামনে ভাসে ওনার সাথে যেভাবে রাজু ভাস্কর্য থেকে দাঁড়িয়ে, সেটা আমরা ওনাকে নিয়ে এসে বঙ্গভবন পর্যন্ত গিয়েছি, আমরা সচিবালয় পর্যন্ত ওনাকে দিয়ে এসেছি। সামনের দিনে ইনশাআল্লাহ উনি হচ্ছেন গণভবনের কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করবেন। সুতরাং জনতার কাছাকাছি থেকে জনতাই
তাকে আবার ইনশাল্লাহ গণভবনে পৌঁছাইয়া দিবে। আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সাথে জোটবদ্ধ হওয়া নিয়ে এখনই কোনো কিছু ভাবছে না তরুণদের এই দল। সবার আগে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানোই তাদের লক্ষ্য বলে জানালেন নয়া দলের অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আমরা কোনো রাজনৈতিক দল কিংবা আমরা কোনো জোট কিংবা কোনো ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য আমরা মুখাপেক্ষী নই। আমরা মূলত মানুষের মুখাপেক্ষী। আমরা মানুষের কাছে যাব, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবো। আমাদের কাজ হচ্ছে এখন মানুষের কাছে যাওয়া, জোটে যাওয়া কিংবা দলে যাওয়া আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। জনসংখ্যার অর্ধেক নারী, তাই নতুন এই দলে নারী নেতৃত্বকেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানালেন সংগঠকরা। আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে নারীদের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে শুধুমাত্র নামে মাত্র নয়, সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাবো। তারা এও জানান জনপ্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী হবে নতুন এ রাজনৈতিক দল, যার গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহারেও থাকবে বৈচিত্র্য। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন মাহফুজ। এর আগে তিনি দফতরবিহীন উপদেষ্টা ছিলেন। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর আগামীকাল বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। দেশের চলমান পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই সভায় দলের সাংগঠনিক অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের নেতাদের মতামত শুনবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির পূর্ণাঙ্গ বর্ধিত সভা। সফলভাবে সভা আয়োজনের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। ইতোমধ্যে জাতীয় সংসদের এলডি হল মাঠে সভা সংশ্লিষ্ট যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। সভায় স্থায়ী ও নির্বাহী কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী সহ তৃণমূলের বিভিন্ন পর্যায়ের ৪,০০০-এর বেশি নেতা অংশ নেবেন। সেই সাথে ২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী সহ ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা থাকবেন। সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে সভার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। ঐক্য ধরে রেখে সব চক্রান্ত মোকাবেলা করে কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে সভায়। যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই, তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। তিনি জানান, সভায় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সাংগঠনিকভাবে সুসংহত করা, আগামী নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের মতামত শুনবেন তারেক রহমান, দিবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর কখনো মার্চ এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে এবং গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দলের কাছে। ২০১৮ সালে আওয়ামী সরকারের গ্রেপ্তার আতঙ্কের মধ্যে খালেদা জিয়ার সভাপতিত্বে সীমিত পরিসরে বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৭ সালে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ধিত সভা করেছিল বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত জনগণের ভোটে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করে বিএনপি। ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই এর সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাতে এই মনোভাব তুলে ধরা হয়।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বাংলাদেশের সবশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে একটা ফ্লুইড অবস্থায় দেশ আছে, এখান থেকে বেরোতে হলে তো ইলেকটেড গভর্নমেন্ট উইথ পলিটিক্যাল ওয়েট লাগবে, তাই না? পলিটিক্যাল মোবিলাইজেশন লাগবে, পলিটিক্যাল মাসেল লাগবে, পলিটিক্যাল সমর্থন লাগবে। এছাড়া তো এগুলো সমাধান হবে না, এবং আমরা কিন্তু ওনাদের থেকে সেটা প্রত্যাশাও করি না। তো ইলেকটেড গভর্নমেন্ট না, তাদের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার নাই, তাদের জবাবদিহিতা নাই, তাদের ফিডব্যাক নাই, পলিটিক্যাল সমর্থন, পলিটিক্যাল মাসেল নাই। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। গণতন্ত্রের অভিযাত্রা যাতে আবারও বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিতে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের এই জনপ্রতিনিধিরা। তাদের অভিযোগ, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বয়ান তৈরি করা হচ্ছে। আপনারা যদি জাতীয় নির্বাচন নিয়ে খামখেয়ালি করতে চান, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চান, তাহলে এই জনগণ, আমরা আজকে জনপ্রতিনিধি যারা আছি, আমরা সকলেই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জনগণ তখন আপনাদের পিছনে রুখে দাঁড়াবে। আমরা চাই একটি সুস্থ সরকার এই দেশে আগে গঠিত হবে। সুস্থ একটি সুন্দর সরকার গঠন হওয়ার পরে এই দেশে একটি সুস্থ পরিস্থিতি তৈরি হবে, তারপরে একটি জাতীয় স্থানীয় নির্বাচন হবে। আমরা আগামী দিনে স্থানীয় নির্বাচন আমরা চাই না, আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই, কারণ আমরা 17 বছর যাবৎ রাস্তায় থেকে জেল খেটেছি। ইতিহাসের রেকর্ড গড়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 20 ভাগ। গত সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল 2,85,000 কোটি টাকা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব তথ্য জানান। তিনি জানান, দুর্বল কিছু ব্যাংক থাকুক আর না থাকুক, গ্রাহক টাকা ফেরত পাবেন। শরফুল আলমের রিপোর্ট। অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের কারণে আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকে ব্যাংক খাতকে দুর্বল থেকে আরো দুর্বল করা হয়েছে। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি দেখিয়ে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান নামে বেনামে হাতিয়ে নিয়েছে অযৌক্তিক ঋণ। অর্থ পরিশোধ তো দূরের কথা, উল্টো প্রভাব খাটিয়ে নিজেদের রেখেছে খেলাপি তালিকার আড়ালে। এমন বাস্তবতায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, 2024 সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 60,000 কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে প্রায় 43 ভাগ আর বেসরকারি ব্যাংকে এ হার 15.60 ভাগ। আমি যেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। তো 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে, এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। গভর্নরের আশঙ্কা, আগামীতে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণ করা হবে বলেও জানান তিনি। সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবেই, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। ব্যাংক রেজুলেশন আইন অনুযায়ী ব্যাংক খাত পুনর্গঠন করা হবে বলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংবাদ সম্মেলনে জানিয়েছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডিজিএফপি টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের নেওয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে অন্তর্বর্তী সরকার এখন ট্যাক্স বাড়াতে বাধ্য হচ্ছে। গত 6 মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটাকে মিরাকল বলে দাবি করেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজিএফবির নিয়মিত আয়োজনে এবারের অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা সরকারের এই মুখপাত্র। বলেন, বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য বড় বড় পাওয়ার কোম্পানির সাথে সরকারের আলোচনা চলছে। গ্যাস অনুসন্ধানে খনন করা হবে অসংখ্য কূপ। ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি? মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না। আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না, এনার্জি সিস্টেম এফিশিয়েন্ট না হলে অনেকে ইনভেস্ট করবে না। আপনি যেই তাড়াহুড়ো করে আপনি পাওয়ার সেক্টরকে আপনি ফিক্স করতে গেলেন, যে কি করলেন, একটা ভয়ঙ্কর রকমের একটা চুরির কারখানা তৈরি হলো। বিদেশি বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের জন্য কর্ণফুলী টানেল বানিয়েছে শেখ হাসিনার সরকার। ব্যাংকের টাকা চুরি হয়েছে, এখন পরিস্থিতি সামাল দিতে কর বাড়াতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এই গভর্নমেন্ট যখন নিয়েছে তার মূল কাজটা ছিল যে ইকোনমির যে ভগ্নদশা সেটাকে আগে স্বাস্থ্যটা, এটা একটা টিবি, আপনার যক্ষানটা তো একটা ইকোনমি। মূল কথা হচ্ছে যে আগে যক্ষাটা ঠিক করি, তারপরে স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়াবো। আমরা বলতে পারি যে আমরা 6 মাসের মধ্যে এটার যে রোগ সেটা মোটামুটি আমরা ঠিক করে এখন আবার আমি বলবো যে ইট ইজ রিগেইনিং ইটস হেলথ। বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল। প্রেস সচিব বলেন, সরকারি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। আপনার টাকা নাই অথচ আপনি যা তা খরচ করছেন, আপনার টাকা নাই আপনি 560টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শিল্প কারখানায় 1 লাফে দ্বিগুণেরও বেশি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে গণবিরোধী ও গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছে শিল্প উদ্যোক্তারা। শিল্পে গ্যাসের দাম বাড়াতে পেট্রো বাংলার প্রস্তাবের উপর এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে এনার্জি রেগুলেটরি কমিশন। এই প্রস্তাব দেশের শিল্প ধ্বংসের পায়তারা বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বির রিপোর্ট। দীর্ঘ 3 বছর পর গণশুনানির শুরুতেই ভোক্তাদের তোপের মুখে পড়ে এনার্জি রেগুলেটরি কমিশন। এই রকম প্রেসার তৈরি করছে যে এই শিল্প খাতে 30 টাকার গ্যাস 75 টাকা করে তাদেরকে রপ্তানি বাজার থেকে উচ্ছেদ করে দিতে হবে। এই যুক্তিটা কে দিয়েছে তাদেরকে? সরকারকে কে শিখাচ্ছে? পেট্রো বাংলার মাথায় এটা আসেনি, এই সমস্ত আসেনি। তবে গ্যাসের দাম বাড়ানোর পেট্রো বাংলার প্রস্তাবে বলা হয়, প্রতি ঘনমিটার এলএনজির বর্তমান আমদানি মূল্য পড়ছে 65 টাকা 70 পয়সা। ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য চার্জ যোগ করলে তা দাঁড়ায় 75 টাকা 72 পয়সায়। সে কারণে নতুন শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা এবং ক্যাপটিভে গ্যাসের দাম 31 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে পেট্রো বাংলা ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। তাদের এই প্রস্তাব অন্তঃসার শূন্য, গণবিরোধী ও আত্মঘাতী বলে দাবি করেন শিল্প উদ্যোক্তারা। ভর্তুকি কমে আসবে, গ্যাসের সরবরাহ বাড়বে। গ্যাসের সরবরাহ তো আমরা 22 সালে তো বিআরসি এই প্রস্তাব অনুমোদন দিয়েছে, তখন গ্যাসের সরবরাহ বেড়েছে। নিজের শিল্প, পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকলো এই আত্মঘাতী সিদ্ধান্তকে, এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকবেন। এ প্রস্তাবকে পেট্রো বাংলা ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা ও অদক্ষতার দায় ভোক্তার কাছে চাপানোর চেষ্টা বলেও দাবি করা হয় গণশুনানিতে। 13% আমার লিকেজ, অমুক তমুক, ফাইন, বাট দিস ইজ ইউর ইনএফিশিয়েন্সি। ওয়াই ইউ আর ট্রান্সফারিং ইউর ইনএফিশিয়েন্সি টু আস সো দ্যাট উই অলসো গেট ইনএফিশিয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল ওনার। আমরা আশা করেছিলাম এইবার তো একটা কি বলবো ভয় মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, স্বৈরাচার মুক্ত পরিবেশে আছি। নতুন যারা এসেছেন তারা এই দায়িত্ব পালন করবেন, সেটা দেখতে পেলাম না। শুনানি শেষে কমিশন চেয়ারম্যান জানান, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে কমিশন তার রায় দেবে। যদি এলএনজির
আমদানি বাড়াতে হয়, প্রাইস উইল গো আপ। সো এটা যেন না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। দেশীয় গ্যাস উত্তোলন না করলে দাম বৃদ্ধির এ প্রবণতা থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। শান্তিপূর্ণ নিউক্লিয়ার এনার্জি ব্যবহারে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ার রাষ্ট্রীয় নিউক্লিয়ার এনার্জি প্রতিষ্ঠান রোসাটমের ডিরেক্টর জেনারেল অ্যালেক্সি লিখাচেভের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই কথা জানান। বৈঠকে বিদ্যুৎ খাতে নিরাপত্তা বাড়াতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এ সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত শেষ করার জন্য রোসাটমের ডিজিকে অনুরোধ করেন প্রফেসর ইউনূস। অ্যালেক্সি লিখাচেভ বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা যথাযথ মান নিয়ন্ত্রণ করে সফলভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করতে রোসাটম প্রতিশ্রুতিবদ্ধ। মৎস্যজীবীদের ভাগ্য পরিবর্তনে বরাদ্দকৃত 432 কোটি টাকার মধ্যে 370 কোটি টাকায় খরচ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। অভিযোগ উঠেছে, নিয়ম নীতি না মানায় উপকারভোগীদের ভাগ্য বদলায়নি, উল্টো ভাগ্য বদলেছে প্রকল্পের কর্মকর্তার। মোটা অঙ্কের এই লেনদেনের পর্যাপ্ত নথিও নেই মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালকের দপ্তরে। মনির হোসেন তুপুর ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দেশের 13টি জেলার 45 উপজেলার 450টি গ্রামের মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কাজ করছে মৎস্য অধিদপ্তরের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প। এ খাতে বরাদ্দকৃত নগদ 432 কোটি টাকার মধ্যে অবশিষ্ট আছে 55 থেকে 60 কোটি টাকা। কিছু পাই না, এগুলা কোনো খবরও নাই, আজকে আপনার থেকে শুনছি আমরা। 6 বছর ধরে এখানে কাজ করতে আছে, কোথায় করছে, কোথা থেকে টাকা আনছে, আমরা কি রকম করছে কিছু জানি না। গেল 4 মাসেই খরচ করা হয়েছে 35 কোটি টাকা। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর তত্ত্বাবধানে এই অর্থ বন্টন হয়। 450 কোটি টাকা আপনার লিকুইড মানি আপনার প্রজেক্ট থেকে গেছে। আপা হলো অ্যাকাউন্টস অফিসার, আপা বলে আপা কিছু জানে না। আমার হাতে জানে, আমি জানি না। আমার কাজ হচ্ছে বরাদ্দ স্যাররা সাইন করে, এত টাকা বরাদ্দ, এত টাকা, এত টাকা। এই শুধু স্যারদের গাড়ি দিলে এই 450 কোটি টাকা কি জেনারেল পেয়েছে? না, এটা আমি বরাদ্দ আইবাস এন্ট্রি করি না, আমি জানিও না। এটা যদি অন্যায় হয়, এটা আপনি আমার প্রতি অন্যায় করলেন। আমি চাচ্ছি আপনি আমার কাছে একটা চেয়ে যান, আমি আপনাকে কি দিই আগে দেখেন। আপনি পুরো স্টেটমেন্ট নিয়ে আসবেন এই টাকা খরচের। আমাকে কিন্তু এটা জবাবদি করতে হচ্ছে সেক্রেটারির কাছে। আমাদের অ্যাকাউন্টেবিলিটি পুলিশের অ্যাকাউন্টেবিলিটি ফুললি আমাদের এমডি। এই বিষয়ে জানতে চাওয়া হয় এসডিএফ এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে। অভিযোগ করছে যে এই প্রকল্পে মৎস্যজীবীদের ভাগ্যের উন্নয়ন হওয়ার কথা, সেখানে কতিপয় কিছু কর্মকর্তার ভাগ্য উন্নয়ন হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? না, কোন কর্মকর্তার হয়েছে সেটা তো আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমাদের রিলেটেড কোথাও যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা সেটা অ্যাকশন নেব। সংস্থাটির অর্থ বিভাগের পরিচালক মাহবুবুল আলম বলেন, সাংবাদিক কিভাবে ম্যানেজ করতে হয় তা জানা আছে তাদের। আমার সবচেয়ে বড় ভাই আছে আমার একজন সাংবাদিক আর আপনাদের লিডার। আচ্ছা, আমরা জানি কিভাবে ডিল করতে হয়। মৎস্যজীবীদের জন্য বরাদ্দ করা অর্থ লেনদেনের পুরো বিষয় খতিয়ে দেখা দরকার বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। মৎস্যজীবীদের ভাগ্য উন্নয়নের নামে প্রকল্পের সাথে যারা জড়িত কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে সংস্থা যেটি বাস্তবায়নের সাথে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করেছে, তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। এই প্রকল্পের অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আজকে যেহেতু আমার কাছে আসছেন, বিশ্বাস করছেন আমাকে, আমিও আপনাকে বিশ্বাস করছি, আপনি কোনো রিপোর্ট করেন না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ পর্যায়ে আবারও আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। এই সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে আজহারুলের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ লিভ মঞ্জুর করে এই আদেশ দেন। পাশাপাশি ২ সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্ত সার জমা দিতে বলা হয়েছে। আপিল শুনানির জন্য ২২ এপ্রিল তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। আইনজীবীরা জানান, ৭১ মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্রথম লিভ মঞ্জুর হল। ২০১৪ সালের ৩০
30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনি বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে লিগাল গ্রাউন্ড হয়েছে, ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে। রোজায় খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রতিদিন বিএসটিআইয়ের 3টি মোবাইল কোর্ট রাজধানীতে অভিযান চালাবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকার বাইরের জেলা ও আঞ্চলিক কার্যালয় থেকেও প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া রোজায় ভোক্তারা যাতে মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে কিনতে পারেন সেজন্য বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হবে বলে জানান শিল্প উপদেষ্টা। ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএন এর সহায়তায় বন্ধের দিন সহ প্রত্যেক দিন 3টা করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এই রোজার মধ্যে। আমদানিতে শুল্ক ছাড়ের কারণে গত বছরের তুলনায় এবার 2.5 গুণেরও বেশি খেজুর আমদানি হয়েছে। ফলে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় মান ও প্রকার ভেদে কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তবে কারসাজি করে যাতে দাম না বাড়ে সেজন্য বাজার তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। কয়েক বছরের তুলনায় শুল্ক ছাড়ের কারণে এবার আমদানিও বেড়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় অনেকটাই স্থিতিশীল রয়েছে খেজুরের দামেও। দেশে আমদানি করা খেজুরের 80% আসে রমজান মাসের আগে। পরিসংখ্যান অনুযায়ী ডিসেম্বর থেকে চলতি বছরের 20 ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাসে গত বছরের একই সময়ের তুলনায় 258 ভাগ অর্থাৎ 2.5 গুণ বেশি খেজুর আমদানি করা হয়েছে। এই সময় 833 কোটি টাকার 46,123 মেট্রিক টন খেজুর যুক্ত হয় দেশের বাজারে। প্রায় 1 লাখ মেট্রিক টনের মতন আমাদের আমদানি হয়েছে রমজানে, কিন্তু রমজানে আমাদের প্রয়োজন মাত্র 60,000 মেট্রিক টন। মাঝারি মানের যে খেজুরগুলো আছে সেগুলো আমার মনে হয় যে 300 টাকা, 350, 400 টাকার ভিতরে আছে। তো মরিয়ম আজুয়া যেগুলো আছে ওইটার বাজার এখন বর্তমানে 800 থেকে 1000 টাকার ভিতরে বেচে কিনা হচ্ছে। কাজে এই বছর কোনো সেটিকেটের কোনো প্রশ্নই আসে না। আমদানি নির্ভর খেজুরে 5 স্তরে শুল্কায়ন নির্ধারণ করেছিল এনবিআর। চলতি বছরের শুরুতে কাস্টমস ডিউটি 25 থেকে কমিয়ে 15% করার পাশাপাশি শুল্কায়ন মূল্যও মানভেদে 8 থেকে 25 ভাগও কমানো হয়। অর্থাৎ এবার শুল্ক কর কমানোর কারণে প্রতি কেজি খেজুর আমদানিতে কমপক্ষে ব্যয় কমেছে 38 টাকা পর্যন্ত। ফলে এবছর খেজুরের আমদানি ব্যয় 20 থেকে 25% কম হবে বলে জানান আমদানিকারকরা। ভোক্তার চাহিদা, আমদানি, মজুদ এই সমস্ত তথ্যপাত্রগুলো দৈনিক ভিত্তিতে কিভাবে সকল পর্যায়ে এটি সরবরাহ হতে পারে এবং যার ভিত্তিতে একজন আমদানিকারক সিদ্ধান্ত নিতে পারেন, যিনি মজুদ করছেন তিনি নিতে পারেন এবং ভোক্তা সেটি ক্রয় করতে পারেন, এই ধরনের একটা ব্যবস্থাপনা আমাদের এখানে বড় রকমের ঘাটতি রয়েছে। এই বছর আমরা যেটা দেখতে পাচ্ছি খেজুরের ক্ষেত্রে তুলনামূলকভাবে হয়তো ভোক্তা এবং আমদানিকারক উভয়ই হয়তো এক ধরনের সহনীয় জায়গায় থেকে হয়তো রোজাটি পালন করবেন। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে রমজান মাস জুড়ে খেজুরের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করেন গবেষকরা। আমদানিতে শুল্ক হার কমানোর কারণে এবার খেজুরের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ী ও গবেষকরা আশা করছেন বাজারে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায় তবে রমজান মাস জুড়েই সহনীয় দামে ক্রেতারা খেজুর কিনতে পারবেন। শারফুল আলম, এটিএন বাংলা, বাদামতলী, ঢাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আবাসিক হল ছেড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারীরা বলছেন হল খুললে তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারের প্রতিভা তৈরিতে বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে
মন্তব্য করেছেন বিসিএসআইআর এর চেয়ারম্যান ডক্টর সামিনা আহমেদ। বিসিএসআইআর আয়োজিত 3 দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরে মেলায় বিভিন্ন উদ্ভাবনের জন্য বিজয়ী শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এবারের মেলায় 9 জন শিক্ষার্থী, একটি ক্লাব, একটি বিজ্ঞান ভিত্তিক সরকারি প্রতিষ্ঠান এবং একটি ইজারা ভিত্তিক গ্রহীতা প্রতিষ্ঠান বিজয়ী হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে সৌদি আরবের ভিশন 2030 বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য হল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বৃদ্ধি এবং দেশে সৌদি বিনিয়োগ আকর্ষণ করা। এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। আরও উপস্থিত ছিলেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরাম সৌদি আরব সভাপতি আব্দুল রহমান সহ অন্যান্যরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনকে সমর্থনের বিনিময়ে দেশটির অর্ধেক খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি ঐতিহাসিক অর্থনৈতিক চুক্তিতে পৌঁছাতে একমত হয়েছে দুই দেশ। এর মাধ্যমে ইউরোপের দেশটিতে বিরল খনিজ সম্পদ আহরণের সুযোগ পাবে আমেরিকা। আগামী শুক্রবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনে দখল করা ভূমির খনিজ পদার্থ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়াও। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ইউক্রেনের কাছ থেকে দখল করা রাশিয়ার নতুন অঞ্চলগুলোতে খনিজ আহরণের বিষয়ে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী। বিদেশি বিনিয়োগকারীরাও এই সম্পদ আহরণের সুযোগ পাবেন। ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদের বিনিময়ে দেশটিকে সহায়তা দেওয়ার প্রস্তাব খুব দ্রুতই অর্থনৈতিক চুক্তিতে পরিণত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মুখে চুক্তি সই করতে শুক্রবার ওয়াশিংটনে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আমি শুনেছি যে তিনি শুক্রবার আসছেন। জেলেনস্কি আমার সঙ্গে একটি বিশাল অর্থনৈতিক চুক্তি সই করতে চান। এটা একটা বড় ব্যাপার, $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে। আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছি, যা কখনই হওয়া উচিত ছিল না। ইউক্রেনের সাথে খনিজ সম্পদ চুক্তির আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র একসঙ্গে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহে সহযোগিতা করবে। চুক্তিতে একমত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। আমরা এরই মধ্যে আমেরিকার সঙ্গে অর্থনৈতিক চুক্তির সব প্রস্তুতি সেরেছি। ইউক্রেনের জনগণ জানতে চায় আমেরিকার সমর্থন অব্যাহত থাকবে কিনা। আমার দেশের জন্য তাদের সহায়তা খুবই জরুরি। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ প্রায় $500 বিলিয়ন। এর মূল্য পরিশোধে ইউক্রেন তার খনিজ সম্পদ বিনিময় করবে যুক্তরাষ্ট্রের সাথে। তাহলে কি ক্ষমতা ধরে রাখতেই অবশেষে দেশ বিক্রির মতো চুক্তি করতে যাচ্ছেন জেলেনস্কি? এমন প্রশ্ন ইউরোপের নেতাদের মনে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম 2 খেলায় নিউজিল্যান্ড আর ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দলের। শুধু তাই নয়, 2 ম্যাচের কোনোটিতে 250 রানও করতে পারেনি তারা। শেষ খেলায় ব্যাটিং সামর্থ্য দেখানোর ইচ্ছে থাকবে ফিল সিমন্সের শিষ্যদের। অন্যদিকে স্বাগতিক পাকিস্তানও একই প্রতিপক্ষের কাছে হেরে হতাশাজনকভাবে বিদায় নিয়েছে। তবে রাওয়ালপিন্ডিতে ম্যাচ করানো নিয়ে শঙ্কা আছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেখানে পুরো দিনই বৃষ্টি থাকতে পারে। বেলা 3টায় শুরু হবে ম্যাচটি। সংবাদ শেষ করছে শিক্ষার্থীদের সফলতার খবর দিয়ে। নিজেদের উদ্ভাবন করা ড্রোনের সফল উৎক্ষেপণ করলেন
লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লালমনিরহাট বিমান বাহিনী রক্ষণাবেক্ষণ ইউনিট থেকে শিক্ষার্থীদের এই ড্রোন উৎক্ষেপণ সরাসরি প্রত্যক্ষ করেন বিমান বাহিনী প্রধান। নিজেদের এই উদ্ভাবনকে দেশের এভিয়েশন খাতের সোনালী অধ্যায় বলে দাবি শিক্ষার্থীদের। লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। কয়েক বছর আগে মানুষবিহীন এয়ারক্রাফট উদ্ভাবনের কাজ শুরু করেন লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের এই তরুণরা। ৩৫ জন শিক্ষার্থীর এই দল তাদের তৈরি বিমানের নকশা পাঠান আমেরিকার অ্যারোনটিক্স এবং অ্যাস্ট্রোনটিক্স ফ্লাই প্রতিযোগিতায়। বিশ্বের ১৬৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৭তম অবস্থান অর্জন করে বাংলাদেশ। আগামী ১০ এপ্রিল মর্যাদাপূর্ণ সেই প্রতিযোগিতায় দেখানো হবে এই ড্রোন। তাই এ উপলক্ষে লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ড্রোনটির প্রদর্শনীর আয়োজন করা হয়, যা সরাসরি অবলোকন করেন বিমান বাহিনী প্রধান। ভবিষ্যতে স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি এবং অন্যান্য খাতে ড্রোনটি ব্যবহার করা যাবে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের ফিউচারে নিজেদের উন্নয়নের জন্যই আসলে আমাদের এটা লাগবে, কারণ বাংলাদেশে এভিয়েশন ইন্ডাস্ট্রি এখনো এত উন্নত না। খুবই শীঘ্রই আমরা এই এয়ারক্রাফটটি নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে টুসনে গিয়ে আমরা ফাইনাল ফ্লাই অফে অংশগ্রহণ করতে পারবো। উদ্ভাবনী এই ক্ষমতা দেশের অ্যারোস্পেস শিল্পের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবে বলে তাদের প্রত্যাশা। আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছি যে আমাদের বাংলাদেশে আরো বড় বড় ইউভি তৈরি হবে, যেগুলো আমরাই করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো বেটার বেটার কিছু করবে। কোয়াডকপ্টার বা ফিক্সড উইং এয়ারক্রাফট অনেক কিছুতে ওরা অনেক ভালো জিনিস কিছু করে যেতে পারবে। প্রত্যন্ত অঞ্চলে সীমিত সুযোগ সুবিধা ব্যবহার করে এ ধরনের আধুনিক ড্রোন আবিষ্কার খুবই চ্যালেঞ্জিং ছিল বলে জানান এই কর্মকর্তা। আপনি ৩২ জন ছেলে মেয়ে পাচ্ছেন যারা জানে ইউভি কিভাবে বানাইতে হবে। তো যে দক্ষ মানব সম্পদ তৈরি করার কথা আমরা বলি আমাদের দেশে এখন মূল যে থিমটা, এবং এই জেন জি যারা আছে, যারা অ্যাকচুয়ালি প্রচন্ড মেরিটোরিয়াস, এটা হচ্ছে আমাদের মেইন বেনিফিট। তারা অ্যাকচুয়ালি আর এক বছর মাঝখানে যখন ইউনিভার্সিটি বেরোয় যাবে, তারা ফিল্ডে ছড়ায় যাবে এবং তারা অ্যাকচুয়ালি দেশে বিপ্লব ঘটাতে পারবে। তরুণ প্রকৌশলীদের এই অর্জন দেশের এভিয়েশন খাতে সোনালী অধ্যায় বলে দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বৈষম্য বিরোধী সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। আহ্বায়ক বাকের সদস্য সচিব জাহিদ। মধুর ক্যান্টিন ঘিরে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, দুপক্ষের হাতাহাতি। বিএনপির বর্ধিত সভা কাল, প্রাধান্য পাবে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি সহ ভবিষ্যৎ পরিকল্পনা। তৃণমূল নেতাদের মতামত শুনবেন তারেক রহমান। খেলাপি ঋণের রেকর্ড প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। ৩ মাসে বেড়েছে ৬০,০০০ কোটি, জানালেন গভর্নর। অর্থনীতির কামব্যাক মিরাকেল, দাবি শফিকুল আলমের। শিল্প কারখানায় গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনের। দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের চক্রান্ত, অভিযোগ ব্যবসায়ীদের। এবং রোজায় নির্ধারিত মূল্যে নিত্য পণ্য নিশ্চিতে সারা দেশে চলবে মোবাইল কোর্ট, জানালেন শিল্প উপদেষ্টা। ২.৫ গুণ বেশি খেজুর আমদানি, কেজিতে কমেছে ৪০ টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।